হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা রেলওয়ে এক্সামের যে বেস্ট 30 কোশ্চেনের আমরা সিরিজটা শুরু করেছিলাম, তার আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। সবার আগে আমি একটা কথা বলছি যে আমি লাইভ ক্লাস করাতে পারছি না। ওর মানে একটুখানি এই কদিন একটুখানি ম্যানেজ করো যে আমি ক্লাসগুলো রেগুলার করাতে পারছি না। এই সপ্তাহটা আর বাকি, মানে এই যে আজকে রোববার, এই সপ্তাহটা শুধু আমাদের বাকি। এই সপ্তাহের পর থেকে নেক্সট উইক থেকে আমরা আবার লাইভ ক্লাস শুরু করব। এই একটা সপ্তাহ একটুখানি তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি যতটা সম্ভব রেকর্ডেড ক্লাস তো দেওয়ার চেষ্টাই করছি, কিন্তু একটুখানি পার্সোনাল প্রবলেমের জন্য আমি লাইভ ক্লাসটা কন্ডাক্ট করতে পারছি না। তো একটুখানি ম্যানেজ করো, আর এই ক্লাসটা অবশ্যই পুরোটা দেখো, ঠিক আছে? চলো, আর আরেকটা কথা, যারা ডব্লিউবিপি কেপি অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য বলি, টপ 100 ম্যাথের আমি একটা সিরিজ লঞ্চ করেছিলাম, যেটার ফার্স্ট ক্লাস আপলোড করা হয়েছে। সেটাই যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে সেটার আমি পার্ট 2 পার্ট 3 আনবো। আর যদি আমি দেখি যে না, নর্মালি ঠিকঠাক আছে, মানে নর্মাল যদি আমি খুব একটা ভালো রেসপন্স না পাই, তাহলে যেরকম আমাদের লাইভ ক্লাস চলছে সেরকমই চলবে। আর ভালো রেসপন্স পেলে লাইভ ক্লাসও যেমন চলছে চলবেই, ওর সাথে ওই সিরিজটাও আমি মানে পার্ট 2 পার্ট 3 করেও আপলোড করব, ঠিক আছে? তো চলো, সময় নষ্ট না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 10 বছর পরে পি এর বয়স 10 বছর আগে কিউ এর চেয়ে দ্বিগুণ হবে। আচ্ছা, যদি পি এর বর্তমান বয়স আমি পি ধরি, তাহলে 10 বছর পরে পি এর বয়স কত হবে? P+10। এটা বলেছে কিউ এর 10 বছর আগে যে বয়স ছিল তার দ্বিগুণ হবে। কিউর বর্তমান বয়স যদি কিউ বছর ধরি, তাহলে 10 বছর আগে Q-10 ছিল, এর আমার কি দ্বিগুণ হবে? P+10টা। তাহলে এইটুকুনি ক্লিয়ার আছে। এখান থেকে সিম্পলিফাই করলে P+10 সমান সমান 2Q-20। ওকে, এবার কি বলেছে, পি এখন কিউ এর থেকে 9 বছরে বড়। তাহলে পি যদি এখন কিউ এর থেকে 9 বছরে বড় হয়, তাহলে কি লিখতে পারি? পি সমান সমান Q+9, এটা আমরা লিখতে পারি। তাহলে বলেছে কিউ এর বর্তমান বয়স কত, মানে কিউ এর প্রেজেন্টেজ জানতে চেয়েছে। আচ্ছা, এখান থেকে কি করা যায়? এই লাইনটা থেকে আমি পি সমান সমান 2Q-20, আর বাঁদিকে 10টা ডান দিকে নিয়ে গেলে -10 হয়ে গেল। তাহলে পি এর ভ্যালু আমি এটা পেয়ে গেলাম। তাহলে এখানটা আমি যদি পি এর ভ্যালু এটা বসিয়ে দিই, যে 2Q-20 আর 10 30 সমান সমান Q+9 হলো। কিউটা যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 2Q থেকে কিউ মাইনাস হয়ে গেল। -30টা ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 30 + 9 মানে 39। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? কিউ সমান সমান 39। তাহলে কিউ এর বর্তমান বয়স কত? কিউ এর বর্তমান বয়স হয়ে গেল 39, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চল নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, একটি ছাত্র কোনো একটি সংখ্যা 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করে এবং ভাগফল 35 পায়, তাহলে সঠিক উত্তরটি নির্ণয় করো। আচ্ছা, একটা সংখ্যা আমি ধরি x ছিল, তাকে 21 দিয়ে ভাগ করার কথা ছিল, মানে এটা আমাদের অরিজিনাল অ্যান্সার হওয়ার কথা ছিল, সঠিক উত্তর। সে কি করেছে? ভুল করে x কি 12 দিয়ে ভাগ করেছে, তার ফলে ভাগফল আমার 35 পেয়েছে। তাহলে এটা হয়ে গেল, x কে 12 দিয়ে ভাগ করেছি, ভাগফল আমি 35 পেয়েছি। ওকে, তাহলে এখান থেকে আমি x সমান সমান কি করতে পারি? 12 × 35। এটা আমার হয়ে গেল অরিজিনাল সংখ্যা। আমাকে বলেছে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? x কে আমার 21 দিয়ে ভাগ। তাহলে বাঁ দিকে যদি আমি x কে 21 দিয়ে ভাগ করি, তাহলে ডান দিকেও আমার এটাকে 21 দিয়ে ভাগ করতে হবে, মানে উভয় দিকে 21 দিয়ে ভাগ করে পেলাম। 7 দিয়ে কাটলে 3 × 7 = 21, 7 দিয়ে কাটলে 5 × 7 = 35, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, তাহলে কত? 4 × 5 = 20, তাহলে অ্যান্সার 20। তাহলে সঠিক উত্তর আমার কি হয়ে গেল? 20, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কিছু পরিমাণ টাকা সরল সুদে বা সিম্পল ইন্টারেস্টে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদাসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? কোশ্চেনটায় একটুখানি ট্রিকি কোশ্চেন আছে, জাস্ট মানে বুঝলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ফার্স্টে বলেছে 2 বছরে 720 টাকা সুদ আসল হচ্ছে, তাহলে আমি লিখতে পারি 2 বছরে সুদে আসলে 720 টাকা হচ্ছে। অনেকে ভাববে 5 বছরে সুদে আসলে 1020 টাকা হচ্ছে, এটা অনেকে ভাবতে পারে, কিন্তু না, বলেছে তারপর আরো 5 বছরের জন্য, মানে 2 বছরের পর আরো 5 বছরের জন্য। তাহলে টোটাল আমার ক বছরে 1020 টাকা হচ্ছে? 7 বছরে আমার 1020 টাকা হচ্ছে। তারপর আরো 5 বছর মানে কি? 2 বছর পর থেকে আরো 5 বছর পরে ওটা 1020 টাকা সুদ আসল হয়েছে। এবার যদি মাইনাস করি, 7 থেকে 2 মাইনাস করলে 5, তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত? 0 0 7 আর 3 10, 3, মানে 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 5 6 30, 60 টাকা। এবার তোমরা 2 বছরের সুদও বের করতে পারো, আবার 7 বছরের সুদও বের করতে পারো। যদি আমি 2 বছরের সুদ বের করি, তাহলে কত হবে? 2 বছরের সুদ 6 × 2 = 12, 120 টাকা। 2 বছরের সুদ আসল 720 টাকা, 2 বছরের সুদ আমার 120 টাকা।
মাইনাস করলে কত হয়ে গেল 600 টাকা। এটা আমার কি হয়ে গেল, এটা আমার প্রিন্সিপাল হয়ে গেল। তাহলে 600 টাকা প্রিন্সিপালের উপরে আমি বার্ষিক কত টাকা সুদ পাচ্ছি, এই যে সেকেন্ড লাইনে বেরোলো 1 বছরের সুদ কত 60 টাকা। তাহলে 600 টাকা ইনভেস্ট করলে আমি 1 বছরে 60 টাকা পাচ্ছি, মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি, 10%। 600কে যদি 10 দিয়ে ভাগ করে তাহলেই 60 হয়, তাহলে 10% আমার বার্ষিক সুদের হার। ওকে, মানে 1 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এটা কি বলেছে দেখি। একজন লোক একটি নির্দিষ্ট দূরত্ব 75 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 8 ঘন্টায় অতিক্রম করে। ওকে, ওই একই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করতে তার গতিবেগ কত হতে হবে? আচ্ছা, সবার আগে আমরা যদি ডিস্টেন্স বের করি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে 75 কিলোমিটার পার ঘন্টা, কতক্ষণ চলেছে 8 ঘন্টা, তাহলে এটা ইন্টু 8, এটা আমার এত কিলোমিটার আমার ডিস্টেন্স হয়ে গেল। এবার বলেছে এই দূরত্ব যদি 6 ঘন্টায় যেতে হয়, তাহলে টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা না, টাইম তো দিয়েই দিয়েছে এখানটা, তাহলে স্পিড বের করতে হবে। স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত আছে, এই যে যেটা বেরোলো 75 ইন্টু 8 ডিভাইডেড টাইম কত বলে দিয়েছে, ওই একই দূরত্ব 6 ঘন্টায় যেতে হবে, তাহলে ডিভাইডেড 6। কাটাকাটি করলে 2 দিয়ে 3, 2 দিয়ে করলে 4 দুগুণী 8, 3 দিয়ে করলে 3 দুগুণী 6, 15, 3 5 15, তাহলে কত 4 4 25 100। তাহলে যদি ওই সেম দূরত্ব তাকে 6 ঘন্টায় যেতে হয়, তাহলে তার স্পিড করতে হবে 100 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 0 4 6 অঙ্কগুলি প্রত্যেকটি ন্যূনতম একবার ব্যবহার করে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার সমষ্টি কত? আচ্ছা, এখানটা 0 যেহেতু আছে, দেখো সবার আগে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করে বের করি, যতগুলো সংখ্যা বলেছে এখানে 3টে সংখ্যা বলেছে, 3টে সংখ্যার মিনিমাম একবার করে ব্যবহার করতেই হবে। 3টে সংখ্যা ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা করতে হবে, তাহলে 3টের মধ্যে সব থেকে ছোট কোনটা আছে সেটা আমরা আগে দেখব, সেটাই ম্যাক্সিমাম বার বসানোর চেষ্টা করব। তারপরে লাস্টে ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা আমরা বসিয়ে দিলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরে নাও তোমাকে বলেছে 1 2 3, এটা দিয়ে গঠিত 6 সংখ্যার আমাকে নাম্বার বলেছে করতে। তাহলে কি করবা, সব থেকে বড় নাম্বারটা লাস্টে লিখলা, তার ছোটটা তার আগে লিখলা, তার আগে একটা সংখ্যা আছে ছোট, সেটা তোমরা 4 বার লিখে দাও, হয়ে গেল 6 অঙ্কের বড় সংখ্যা। সাপোজ এটা মুছে দিলাম, তোমাকে এই 3টে সংখ্যা দিয়ে তোমাকে বলেছে 8 অঙ্কের বড় সংখ্যা লিখতে। কি করবা, লাস্টে সব থেকে বড় সংখ্যা লিখলা, তার থেকে ছোট আরেকটা লিখলা, আর আমার একটা সংখ্যাই আছে যেটা সব থেকে ছোট, সেটা বাকিগুলোই বসিয়ে দাও, 1 2 3 4 5 6, হয়ে গেল আমাদের 8 অঙ্কের সংখ্যা। এটা আমাদের সংখ্যা বের করার নিয়ম। কিন্তু এখানে তুমি যদি দেখো, সব থেকে বড় সংখ্যা আমি লাস্টে 6 লিখলাম, তার আগে যদি আমি 4 লিখি, তার আগে যদি সবকটা 0 বসিয়ে দিই, দেখো প্রথমে 0 তো কোনো দাম নেই, তাহলে এটা আমাদের 2 ডিজিটের সংখ্যা হলো, 6 অঙ্কের সংখ্যা হলো না। যখন এরকম কোশ্চেন থাকবে, 0 যখন থাকবে, তখন তোমরা কি করবা, লাস্টে তো সব থেকে বড় সংখ্যা লিখলা 6, এবার 0 থেকে জাস্ট বড় কি আছে 4, তাহলে 4 দিয়ে আমি শুরু করব। তাহলে একটা সংখ্যা হয়ে গেল, দুটো সংখ্যা হয়ে গেল, মাঝে আর কটা সংখ্যা হবে, 4টে সংখ্যা, ওখানে 4টে 0 করে দাও। এটা আমার সব থেকে ছোট সংখ্যা হয়ে গেল 6 অঙ্কের, যেটা আমাদের 0 4 6 প্রত্যেকটা সংখ্যা মিনিমাম একবার করে ব্যবহার করে, এটা স্মল নাম্বার হয়ে গেল। এবার আমাকে লার্জ নাম্বারও দেখতে হবে। লার্জ নাম্বারে কি হয়, লাস্টের দিক থেকে লাস্টের দিকে আমি ছোটটা নিলাম, তার আগে বড়টা নিলাম, তার আগে সবকটা বড় নিলাম। দেখো এটা আমার হয়ে গেল, এটা আমার সব থেকে লার্জ নাম্বার হলো। এবার তোমরা অ্যাডিশন করে দাও, 6 4 6 6 6 6 আর 4 10, তাহলে হয়ে গেল কত 10 6 6 6 4 6, মানে 4 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। যেটা আমি বললাম যে এটা হচ্ছে আমাদের স্মল নাম্বার বেরোলো, আর লার্জ নাম্বার বেরোনোর সূত্র কি, লাস্টে সব থেকে ছোটটা করো, তার আগে তার থেকে বড়টা করো, তার আগে সবগুলো বড় করে দাও। এটা আমার লার্জ নাম্বার, এখানেও তাই করলাম, লাস্টে সব থেকে ছোট 0 নিলাম, তারপরে আমরা 4 নিলাম লাস্ট থেকে, তারপরে বাকি সবগুলো আমরা সব থেকে বড়টা নিয়ে নিলাম, মানে 6 6 6 6। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলেছে, একটি কাজের 60% কাজ 12 দিনে করতে পারে। ওকে, তাহলে বাকি কাজটি শেষ করতে এর কতদিন সময় লাগবে? আচ্ছা, তাহলে 60% কাজ আমার 12 দিনে করে। ওকে, বাকি কাজ করতে কতদিন? এটা আমরা ওই ফর্মুলায় করতে পারি, M1 D1, না ওই ফর্মুলায় করব, না থাক, ওই ফর্মুলা করবো না, আমরা সিম্পল ভাবেই করি। 60% কাজ করতে একজনের 12 দিন লাগে, তাহলে 10% কাজ করতে ওর কতদিন লাগবে, 12/6 দিন লাগবে, 6 দিয়ে ভাগ করেছি মানে 6 2 12, 2 দিন লাগবে। বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, 60% কাজ হয়ে গেছে,
100% আমার টোটাল কাজ হয়, তার মধ্যে 60% হয়ে গেছে, তাহলে বাকি কত রয়েছে? বাকি আমার 40% কাজ রয়েছে। তাহলে 40% কাজ করতে কতদিন সময় লাগবে? 10-এর 4 গুণ করলাম, তার এখানেও 2-এর 4 গুণ করব, তাহলে 4 দুগুণে 8 দিন সময় লাগবে। তাহলে বাকি কাজটি শেষ করতে এর 8 দিন সময় লাগবে, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো বুঝতে পেরেছো? আই থিঙ্ক ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। একটি মাঝির স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগ যথাক্রমে 13 কিলোমিটার পার ঘন্টা এবং 9 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ কত? আচ্ছা, নৌকার বেগের সূত্র হচ্ছে ডাউন স্ট্রিমে গতিবেগ প্লাস আমার আপস্ট্রিমে গতিবেগ ডিভাইডেড 2। ডাউন স্ট্রিমে গতিবেগ কত? ডাউন স্ট্রিম মানে অনুকূল, অনুকূলে গতিবেগ 13 প্লাস আপস্ট্রিমে গতিবেগ কত? 9 ডিভাইডেড 2। 13 আর 9 করলে কত হয়? 9, 10, 11, 12, 22, 22/2 মানে কত? 11। তাহলে 11 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে গিয়ে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এখান থেকে তোমরা হোমওয়ার্ক হিসাবে লিখে নাও, তোমরা হোমওয়ার্ক হিসাবে স্রোতেরটা বের করে নিও, যে স্রোতের গতিবেগ আমার কত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট ও 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করো। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। দেখো, একটা ট্রেন যখন একটা টেলিগ্রাফ পোস্ট অথবা একটা দাঁড়িয়ে থাকা মানুষ অথবা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। আর যখন একটা ট্রেন একটা ব্রিজকে অথবা একটা প্ল্যাটফর্মকে অথবা একটা সেতুকে, যাই হোক কোনো একটা নদীকে যখনই ওভারটেক করে, তখন কি যায়? সে নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেই সেতুটার দৈর্ঘ্য যায়। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি 10 সেকেন্ডে 10 সেকেন্ডে ট্রেনটা নিজের লেন্থ যাচ্ছে, মানে শুধু ট্রেনের লেন্থ যাচ্ছে। আর 20 সেকেন্ডে, 20টাকে উপরে লিখছি, 20 সেকেন্ডে ট্রেনটা নিজের লেন্থ যাচ্ছে প্লাস আমার 300 মিটার যাচ্ছে। এবার যদি আমি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করে দিই, তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হয়? 10। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা কতটা যাচ্ছে? ট্রেন প্লাস 300 থেকে আমি যদি ট্রেনটা মাইনাস করে দিই, তাহলে শুধু 300 পড়ে থাকে, মানে 10 সেকেন্ডে ট্রেনটা 300 মিটার যাচ্ছে। এইটুকুনি কি ক্লিয়ার আছে? দেখো, 20 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য প্লাস 300 মিটার যায়, 10 সেকেন্ডে যদি শুধু নিজের দৈর্ঘ্য যায়, তাহলে 20 থেকে যদি আমি 10 মাইনাস করি, তাহলে শুধুমাত্র 300 মিটার যাচ্ছে। আশা করি এইটুকুনি ক্লিয়ার আছে। তাহলে 10 সেকেন্ডে যদি ট্রেনটা 300 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 300/10 মানে 30 মিটার যাবে। তাহলে ট্রেনটার গতিবেগ কি পেয়ে গেলাম? 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা 30 মিটার পার সেকেন্ড আছে, এটাকে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় নিতে চাই, কি করব? 18/5 দিয়ে গুণ করব। 5 দিয়ে করলে 5 6 30, 6 8 48, 4 6 কে 6 আর 4 10, 108। তাহলে অ্যান্সার 108 কিলোমিটার পার ঘন্টা ট্রেনটার গতিবেগ। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? একজন এয়ারম্যান হিসাবে লোহিত আয়ুষের চেয়ে দ্বিগুণ সক্ষম। আচ্ছা, লোহিত আয়ুষের চেয়ে দ্বিগুণ সক্ষম মানে আয়ুষ যদি একটা কাজ করে, তাহলে লোহিত আমার দুটো কাজ করবে। হয়ে গেল। তারা একসাথে 17 দিনে একটি কাজ করে। ওকে, দুজনে মিলে A প্লাস B মিলে 17 দিনে একটা কাজ করে। হয়ে গেল। আয়ুষ একা কত দিনে কাজ করবে? আচ্ছা, সেই সেম ফর্মুলা, যে এন গুণ কর্মক্ষমর ব্যাপার, এটা দ্বিগুণ কর্মক্ষম, সেম ফর্মুলা। তাহলে কি করব? দ্বিগুণ কর্মক্ষম, তাহলে 2 + 1 ইন্টু দিন সংখ্যা মানে 17, এটা আমাদের টোটাল ওয়ার্ক হয়ে গেল। এখান থেকেও তোমরা করতে পারো। দেখো, আয়ুষের এফিসিয়েন্সি 1 ইউনিট, লোহিতের এফিসিয়েন্সি 2 ইউনিট, তাহলে দুজনের মিলে এফিসিয়েন্সি কত? 2 আর 1 3 ইউনিট। তাহলে এখান থেকে 2 + 1টা বাদ দিয়ে তোমরা একবারে 3ও বসিয়ে দিতে পারো। 3 ইউনিট দুজনের এফিসিয়েন্সি, 3 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে কত দিনে তারা কাজ করেছে? 17 দিনে। তাহলে এফিসিয়েন্সি গুণ 3 সংখ্যা মানে টোটাল ওয়ার্ক, মানে 3 গুণ 17 আমার টোটাল ওয়ার্ক হয়ে গেল। এবার বলেছে আয়ুষ একা কত দিনে কাজটা করবে? আচ্ছা, আয়ুষের এফিসিয়েন্সি কত? 1, তাহলে ডিভাইডেড 1, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে 3 17 51। তাহলে 51 দিনে কাজটা শেষ করবে, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। যেটা আমরা ফর্মুলা শিখেছিলাম যে n + 1 ইন্টু দিন সংখ্যা, এভাবেও যদি তোমরা করো, আমরা কি বলেছিলাম? দ্বিগুণ সক্ষম, তাহলে 2 n এর জায়গায় 2 বসাও, যোগ 1 ইন্টু দিন সংখ্যা 17, 17টা 1 সেকেন্ড 17, এটাই হয়ে যায় আমার টোটাল ওয়ার্ক। আবার এটাই হয়ে যায় যার লেস এফিসিয়েন্সি, তার দিন সংখ্যা। তাহলে এখানে লোহিত আয়ুষের চেয়ে দ্বিগুণ সক্ষম, তার মানে কি? আয়ুষ আমার কম সংখ্যক, তাহলে যেটা টোটাল ওয়ার্ক বেরোবে কম সক্ষম মানে কম এফিসিয়েন্সি, তাহলে যেটা আমার টোটাল ওয়ার্ক বেরোবে সেটাই তো আয়ুষের দিন সংখ্যা বেরোবে। তাহলে 3 17 51, 2 নম্বর অপশন সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে যদি সরল সুদের হারে কোনো আসলের সুদ 9/16 অংশ হয় এবং সুদের হার ও বছরের সাংখ্যমান সমান হয়, তবে সুদের হার কত?
সুদের হার ও বছরের সাংখ্যমান সমান মানে আর এর ভ্যালুই আমার টি হবে, মানে যত পার্সেন্ট, যদি 5% ইন্টারেস্ট হয় 5 বছরের জন্য ইনভেস্ট করা ছিল, যদি 2% ইন্টারেস্ট হয় 2 বছরের জন্য ইনভেস্ট হয়েছিল, মানে যেটা আমাদের রেট অফ পার্সেন্ট সেম যে সংখ্যাটা সেটাই আমাদের বছরের দিকেও অ্যাপ্লাই হবে, মানে বছর মানে সময়ের দিকেও অ্যাপ্লাই হবে। এবার যদি আমি ফর্মুলা করি, ইন্টারেস্ট প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই টাইম ইন্টু টাইম বাই 100 সমান সমান 1 আই, পিআরটি বাই 100 সমান সমান আই, এটা আমাদের ফর্মুলা। আচ্ছা প্রিন্সিপাল কত ধরবো, প্রিন্সিপালকে যদি আমি প্রিন্সিপালই রাখি, আমাকে বলেছে সুদের হার, আর এর জায়গায় আর রাখলাম, টি এর জায়গায় আর রাখতে পারি, কারণ আর টি তো সেম, ডিভাইডেড 100। এটা কত, এটা হচ্ছে সুদ হচ্ছে 9/16, আসলে 9/16, মানে পি ইন্টু 9/16, এইটুকুনি। তাহলে পি পি ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে কিছু কাটাকাটি যায় না, তাহলে এখানটা করছি বাঁ দিকে r² সমান সমান ডান দিকে 9 আছে, নিচের 100টা গুণ হয়ে 900 হয়ে গেল, ডিভাইডেড 16। ওকে, তাহলে আর সমান সমান কত, √900/16, 900-র বর্গমূল করলে কত হয় 30, 3 3 9 30, আর 16 করলে 4, তাহলে 30/4, 4 7 28 পয়েন্ট, 28 29 30 20, 4 5 20, 7.5% আমার সুদের হার, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায় এবং সংখ্যাটি কত, সংখ্যাটির মান কত, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, তাহলে কোন অপশনটায় আমার গুণফল 8 হচ্ছে। প্রথমটা 2 1 2, তারপরটা 3 2 6, তারপরটা 3 5 15, তারপরটা 3 4 12, 12 15 6 2, কোনোটাই তো হচ্ছে না অপশন। আচ্ছা এটা তাহলে অপশানে ভুল আছে। দেখো আমি যদি ধরি দুটো সংখ্যার গুণফল 8, সেটাকে আমরা 2 × 4 করতে পারি, মানে 4 2 8, মানে একটা সংখ্যা আমি 24 নিলাম, 24-এর সাথে যদি আমি 18 যোগ করি তাহলে কত হয়ে যায়, 8 8 4 12, 1 2 আর 1 3 1 4 42, 24-এর উল্টো 42 হচ্ছে, 24-এর যদি আমি অঙ্ক দুটো চেঞ্জ করে দিই তাহলে আমার 42 হচ্ছে। তাহলে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল যদি 8 হয়, সংখ্যাটির সাথে যদি 18 যোগ করি তাহলে সংখ্যাটি উল্টে যায়, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হবে 24, 24-এর গুণফল মানে 2 আর 4-এর গুণফল 8, এটাও কন্ডিশন ফুলফিল করছে, 24-এর সাথে 18 যোগ করলে সেটাও আমাদের কি হয়ে যাচ্ছে 42, মানে সংখ্যাটা উল্টে যাচ্ছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের 24, মানে অপশন তো নেই, 5 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা দুটি সংখ্যার যোগফল 20 এবং বিয়োগফল 10 হলে সংখ্যা দুটির বর্গের বিয়োগফল কত। দুটো সংখ্যার যোগফল যদি a হয়, বিয়োগফল যদি b হয়, সংখ্যা দুটির বর্গের বিয়োগফল হবে ab। এটা আমাদের সিম্পল ফর্মুলা, করে দিই। ab মানে 20 × 10, মানে একবারই বেরিয়ে গেল 200, আর কিছু করারই দরকার নেই, তাহলে সঠিক উত্তর 200, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 140 মিটার এবং 160 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 35 কিলোমিটার পার ঘন্টা বা ঘন্টায় 35 কিলোমিটার এবং 17 কিলোমিটার বেগে যদি একই দিকে ধাবমান হয়, তবে একে অন্যকে অতিক্রম করতে কত সময় লাগবে। দুটো সেম ডিরেকশনে, মানে এটাও যদি এদিকে যায় এটাও আমাদের এইদিকেই যাচ্ছে, যখন সেম ডিরেকশনে যাবে তখন আমাদের রিলেটিভ স্পিডটা কি হয়, বিয়োগ হয়, বা ডিফারেন্স বের করি আমরা দুটোর। তাহলে 35 থেকে আমরা 17 বাদ দেব, তাহলে কত গেল 18 সেকেন্ড, সরি 18 কিলোমিটার পার ঘন্টা, গতিবেগ কিলোমিটার পার আওয়ার, তাই তো। আর 17 17 34 একে 35, 7 6 14 15 1, হ্যাঁ 18 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো দুটো ট্রেন সেম ডিরেকশনে যাক বা দুটো ট্রেন বিপরীত ডিরেকশনে যাক, ডিস্টেন্স আমার সবসময় ট্রেন দুটোর সমষ্টি হয়, মানে এটা 160 আর 40 হচ্ছে 200, 300 মিটার হয়ে গেল। এবার বলেছে তাহলে একে অন্যকে অতিক্রম করতে কত সময় লাগবে। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 300, স্পিড কত 18। আচ্ছা উপরটা মিটারে আছে, নিচেরটা আমাদের কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে নিচেরটাকে কি মিটার পার সেকেন্ডে করব, মানে 5/18 দিয়ে গুণ করে দেবো, কাটাকাটি করলে 18 18 কেটে গেল, 300/5, তাহলে কত 5 6 30, মানে 60। তাহলে একে অপরকে অতিক্রম করতে 60 সেকেন্ড সময় লাগবে, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি কাজ 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে পারে, একটি কাজ 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে পারে, কে পারে তো কিছু বললো না। কিউ এবং আর একসাথে একই কাজ 3 ঘন্টা সম্পূর্ণ করতে পারে এবং পি আর আর এটি 2 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। যদি একা কাজ করে, তবে ওই কাজটি সম্পূর্ণ করতে, আচ্ছা একটুখানি মিস্টেক হয়েছে, এখানটা কে হয়ে গেছে, কেটা আমার তাহলে এখানে হতো যদি কে একা কাজ করে। আর দেখো এখানটা কিউ আর দিয়েছে, পি আর দিয়েছে, তাহলে পি কিউ দেয়নি, তাহলে ফার্স্টে আমার পি আর কিউ হতো।
পি আর কিউ, পি প্লাস কিউ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে, কিউ প্লাস আর একটা কাজ আমার 3 ঘন্টায় করতে পারে, আর পি প্লাস আর একটা কাজ আমার 2 ঘন্টায় করতে পারে। তাহলে কে একা কাজটা কত ঘন্টা, কে কেন, পি কিউ আর আছে, এটা কি হবে? ঠিক আছে, এটা বাদ দাও, তোমরা এই জিনিসটা বাদই দাও। তোমরা তিনজনেরটাই বের করো যে আলাদা আলাদাভাবে পি কিউ আর কত দিনে কাজটা শেষ করবে। এখান থেকে টোটাল হওয়ার কথা 3 4 12, তাহলে 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 4 12, 6 দুগুণী 12। এখানে দুটো পি আছে, দুটো কিউ আছে, দুটো আর আছে, তাহলে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, এদের এফিসিয়েন্সি কত? 6 প্লাস 4 প্লাস 3, মানে 6 আর 4 10, 10 আর 3 13। তাহলে শুধু পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত হবে? 13/2, মানে 6 দুগুণী 12, 1 13, 6.5, তাই তো? 6 দুগুণী 6.5। তাহলে এবার আমি লিখছি পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি 6.5। পি এর এফিসিয়েন্সি কত, কিউ এর এফিসিয়েন্সি কত, আর এর এফিসিয়েন্সি কত, সেটা আমরা পাশে একবার লিখে নিই। 3 4 6, ও 3 4 6, পি আর কিউ আছে। ফার্স্টে পি প্লাস কিউ আছে, কিউ প্লাস আর আছে, আর প্লাস পি আছে, এদের এফিসিয়েন্সি হয়ে গেল 3 4 6। আচ্ছা, পি কিউ আর আছে, এটা থেকে যদি পি কিউ মাইনাস করে দিই তাহলে আমি কি পাবো? আর পাবো। কত পাবো? 6.5 থেকে 3 মাইনাস, মানে 3.5। আবার এটা থেকে যদি আমি কিউ আর মাইনাস করি তাহলে পি এর পাবো কত? 6.5 মাইনাস 4, মানে 2.5। আর লাস্টেরটা যদি পি আর আর বাদ দিই তাহলে কিউ পেয়ে যাব কত? 0.5। এবার দিন সংখ্যাগুলো বের করব। কত? টোটাল ওয়ার্ক আমার 12, টোটাল ওয়ার্ক 12। 12টা কাজ যদি আর করে, আর এর করতে কতদিন সময় লাগবে? 12/3.5। এটা তোমরা কাটাকাটি করে নিও। পি এর কত সময় লাগবে? 12/2.5, এটাও তোমরা কাটাকাটি করে নিও। আর কিউ এর কত সময় লাগবে? 12/0.5, এটাও তোমরা করে নিও। আমার যত সম্ভব মনে হয় কিউ এর মানটাই দিয়েছে, যে কিউ কত দিনে করে। তাহলে নিচের দশমিকটা তুললে এখানে 10 গুণ 5 দিয়ে, 5 দুগুণী 10, 12 দুগুণী 24, তাহলে কিউর 24 দিন লাগবে। 24 কি অপশানে আছে? নেই, 24 অপশানে নেই, তাহলে কিউরটা দেয়নি। আচ্ছা, তাহলে পি এরটা বের করে দেখি। দশমিক তুললে ওপরে আমার 10 গুণ, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 দুগুণী 10, 12 দুগুণী 24/5, না এটাও তো নেই। 24/5 কি আছে? 24/5 এটাও আমাদের অপশানে নেই। তাহলে যদি ফার্স্টেরটাও বের করি, দশমিকটা তুলে উপরে 10, 5 দিয়ে 5 দুগুণী 10, 5 দিয়ে 5 7 35, 12 দুগুণী 24/7, এটাও তো অপশানে নেই। তাহলে কোনটা দিয়েছিল? পি আর কিউ একটি কাজ 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে পারে, কিউ আর আর একসাথে 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে পারে, অন্যদিকে পি আর আর 2 ঘন্টা, এটি 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে পারে। যদি একা কাজ করে তবে ওই কাজটি সম্পূর্ণ করতে তার কত সময় লাগবে? আচ্ছা, তাহলে এটা কোনো একটা মিস্টেক আছে, ডেটাতে হয়তো কোনো একটা ভুল আছে। যদি চেক করে নিও, তোমাদের যদি কোনো ভুল ধরা পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কোন জায়গাটা ভুল আছে। ঠিক আছে, এমনি তো যদি আমরা পি কিউ ফার্স্টে ধরে নিই তাহলে তো আমাদের পুরোপুরি অঙ্কের প্রসেসটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, বাদ দাও। পরে কোশ্চেন দেখো, এ ও বি একত্রে একটি কাজ করলে এক্স দিন সময় লাগে। ওকে, এর একা কাজটি করতে এক্স প্লাস 9 দিন সময় লাগে, ঠিক আছে। বি এর একা কাজ করতে এক্স প্লাস 4 দিন সময় লাগে, ঠিক আছে। তাহলে এ আর বি একত্রে কাজ করলে কতদিন সময় লাগবে? দেখো, যদি এ আর বি মিলে এক্স দিনে কাজ করে তাহলে এক্স এর ভ্যালুটা কি হয়ে যায় বলতো? √ এ একা এক্স এর থেকে কতদিন বেশি সময় নিচ্ছে? 9 দিন, তাহলে লিখলাম 9, গুণ বি একা এক্স এর থেকে কতদিন বেশি সময় নিচ্ছে? 4 দিন, তাহলে গুণ 4, তাহলে কত হয়ে যায়? 4 9 36, মানে 6 6 36। তাহলে ভ্যালু কি? দুজনে একসাথে কাজটা করলে 6 দিন সময় লাগবে, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, মানে কোশ্চেনটা এ আর বি ধরো একটা কাজ এক্স দিনে করছে, এ একা ওই কাজটা এক্স প্লাস এ দিনে করছে, আর বি একা ওই কাজটা এক্স প্লাস বি দিনে করছে। তাহলে এখান থেকে এক্স সমান সমান আমি লিখতে পারি √এ বি। এখানেও তাই করেছি, এখানে আছে একজন 9 দিন বেশি নিচ্ছে, একজন 4 দিন বেশি নিচ্ছে, তাহলে √4 9 36, তাহলে 6 6 36, তাহলে অ্যান্সার হয়ে গেল 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পেরেছো, না বুঝলে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাবার ছিল, 5 দিন পর 30 জন চলে যায়, তাহলে বাকি খাবার এদের কতদিন চলবে? আচ্ছা, 95 জনের 200 দিনের খাবার ছিল, ওকে, 5 দিন পরে 30 জন চলে যায়, তাহলে 5 দিন পর যদি 30 জন চলে যায়, 5 দিন পরে 95 জনের নিশ্চয়ই 195 দিনের খাবার ছিল। যদি আমরা ধরো 5 দিন পর 30 জন চলে যায়, তো তাহলে প্রথম 5 দিন 95 জনই ছিল, তাহলে 95 জন যদি 5 দিনের খাবার খায়, 200 দিনের খাবার ছিল, তাহলে এখন 195 দিনের খাবার আছে,
তো এখন টোটাল খাবার আছে কত? 195 দিনে 95 জনের খাবার আছে। এই খাবারটা কতজন খাবে? 30 জন কমে গেছে। 30 জন কমে গেছে মানে আগে যদি 95 ছিল, এখন 30 কমে গেছে 5, 6, এখন তাহলে 65 জন লোক আছে। তাহলে 65 জনের ওই খাবারটা কতদিন চলবে? ডিভাইডেড 65। তাহলে কত দিয়ে করব? 3 দিয়ে যদি 65কে গুণ করি কত হয়? 3 5 15 5 1 3 6 18 1 19, তাহলে পুরোপুরি 3 দিয়ে কেটে যায়। তাহলে 3 ইন্টু 95, 3 5 15 1 3 9 27 1 28, মানে 285 দিন তাদের খাবারটা চলবে। 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বাৎসরিক 5% হারে 3 বছরে বা 3 বছরে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে? ওকে, আমাকে কত পার্সেন্ট সুদ দিয়েছে? 5%। তাহলে 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আগে বের করি। কত? 5/100, 5 20 100, তাহলে 1/20। মানে 20 টাকা ইনভেস্ট করলে আমি 21 টাকা পাবো। মানে যেটা আমাদের অরিজিনাল টাকা তার 21/20 গুণ আমার হিসাবে বাড়বে। যদি 20 টাকা আমি ইনভেস্ট করি তাহলে আমি 21 টাকা পাবো। এভাবেও একটা করতে পারো, অথবা এটাও করতে পারো, 20 টাকা ইনভেস্ট করলে 21 টাকা পাবো। কত বছর বলেছে? 3 বছর। তাহলে উভয় দিকে 3 দিয়ে গুণ করে দাও, মানে পাওয়ারে 3 করে দাও। 20 পাওয়ার 3 মানে 20 20 400, 4 2 8, 8,000। আর এখানে কত? 20 20 441। 441কে যদি আমি 21 দিয়ে গুণ করি, কত হয়? 21 1 21, 2 84 85 86 8 21 84 85 86 87 88 89 90 91 92 9261। তাহলে 9261। তাহলে 8,000 টাকা ইনভেস্ট করলে আমি 9,261 টাকা ফেরত পাবো। তাহলে কত টাকা ইন্টারেস্ট পেয়েছি? 9261 সুদে আসল থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই 1621, তাহলে 1261 টাকা আমি সুদ পেয়েছি। মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস যেটা করতে পারো, 5% ফ্র্যাকশনাল ভ্যালু আমি দেখলাম কত? 1/20। মানে 20 টাকা যদি আমি চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করতাম, আমি 21 টাকা ফেরত পেতাম। মানে 21/20 এত গুণ করে আমার প্রতি বছর বাড়বে। তাহলে আমি যদি 8,000 টাকা রাখি, প্রথম বছরে সুদে আসলে 21/20 গুণ হবে, তারপরের বছরে 21/20 গুণ হবে, লাস্ট বছর আমাদের 21/20 গুণ হবে। এটা আমার টোটাল অ্যামাউন্ট হয়ে গেল। 20 দিয়ে 20 দিয়ে 20 দিয়ে একবারে 8,000 কেটে গেল। 21কে 3 বার গুণ করলে 9,261। এটা আমার অ্যামাউন্ট। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করে দাও, তোমাদের সুদ বেরিয়ে যাবে। মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার আছে সবার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করলে নতুন ঘনকটির আয়তন পূর্বের ঘনকের কত গুণ হবে? বাহুর দৈর্ঘ্য আমাদের 3 গুণ বৃদ্ধি করেছি, তাহলে আমাদের কি আয়তন হবে? আয়তন মানে কি? ভলিউম 3 গুণের পাওয়ার 3 গুণ বৃদ্ধি পাবে। মানে 3 গুণ 3 তিরিকে নয়, 3 নং 27 গুণ বৃদ্ধি পাবে। মানে কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এক্সাম্পল দিয়ে দেখি। ধরে নাও একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার ছিল, তাহলে আয়তন কত হবে? a কিউব হবে। a কিউব সেন্টিমিটার কিউব হয়ে গেল। যদি আমি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করি, মানে এখন 3a করেছি, 3a সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে? 3 এর হোল কিউব সেন্টিমিটার কিউব। 3 এর হোল কিউব মানে 3 তিরিকে নয়, 3 নং 27 a কিউব। তাহলে আগে a কিউব ছিল, এখন 27 a কিউব হয়েছে। তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে? 27 গুণ। তাহলে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো আমি বলেছিলাম ট্রেন একটা বিন্দু, একটা লাইট পোস্ট বা একটা সিগন্যাল পোস্টকে যখন অতিক্রম করে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। তাহলে যখন বিন্দুকে অতিক্রম করেছে তার মানে নিজের দৈর্ঘ্যই গেছে। তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি ট্রেনটা 27/2 সেকেন্ডে কতটা যায় আমরা বের করতে পারি, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। আচ্ছা, এটা সেকেন্ড আছে আর এটা কিলোমিটার পার ঘন্টা আছে। তাহলে 30কে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে গুণ করলে কি বেরিয়ে গেল? এটা মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। একে যদি টাইম মানে 27/2 দিয়ে আমরা গুণ করতে পারি, তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে যাবো, মানে ডিস্টেন্স পেয়ে যাবো। বেসিক্যালি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, তাহলে আমাদের ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার কাটাকাটি যদি করি, 9 দিয়ে 9 দুগুণে 18, 9 দিয়ে 3 নং 27, 2 দিয়ে করলে এটা করলে হয় হচ্ছে 15 দুগুণে 30। তাহলে এটা কত হচ্ছে? 3 5 15, 15 15 225, 225/2, 2 1 2, 2 1 2, 2 2 4, 10, 5 2 10। তাহলে 112.5 মিটার। 112.5 মিটার মানে 1 নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? আচ্ছা দেখো, যদি প্রতিটা অন্তঃকোণ 150 ডিগ্রি হয়, আমরা কি জানি? প্রতিটা অন্তঃকোণ মানে একটা অন্তঃকোণ প্লাস একটা বহিঃকোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হয়।
তাহলে অন্তঃকোণ আমার যদি 150 ডিগ্রি হয়, 150 ডিগ্রির সাথে আমরা কত যোগ করব যার ফলে 180 ডিগ্রি পাবো, সেটা বলবা 30 ডিগ্রি যোগ করলে। তাহলে বহিঃকোণ পেয়ে গেলাম আমি কত, 30 ডিগ্রি। এবার দেখো সুষম বহুভুজের বাহুর সংখ্যা সমান সমান কত, বাহুর সংখ্যা সমান সমান কি 360 বাই বহিঃকোণ মানে 30 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে 3 বারং 36, 12। তাহলে সুষম বহুভুজটার বাহুর সংখ্যা 12। তাহলে বহুভুজের কর্ণের সংখ্যা কি হয়ে যায়, বাহুর সংখ্যা ইন্টু বাহুর সংখ্যা -3/2। এটা হচ্ছে কর্ণের সংখ্যা, মানে ডায়াগোনালের ফর্মুলা। তাহলে n এর জায়গায় 12 বসাও, ইন্টু 12 থেকে 3 মাইনাস করলে 9, 9/2, 2 দিয়ে কাটলে হয় 6, 6 দিয়ে করলে 6 নং 54। তাহলে কর্ণের সংখ্যা কত হয়ে যাবে, 54, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আরেকবার বলে দিচ্ছি, যদি কর্ণের সংখ্যা বের করতে ডায়াগোনাল, তাহলে বাহুর সংখ্যা ইন্টু n-3/2। এনটা হচ্ছে আমার বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা। আর বাহুর সংখ্যা সমান সমান কি হয়, বাহুর সংখ্যা সমান সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ। এটাও তোমরা মনে রাখতে পারো, এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি এর মান নির্ণয় করো। দেখো সাইন স্কোয়ার 5 ডিগ্রি যেরকম আছে সাইন স্কোয়ার 5 ডিগ্রি রাখছি, প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি যেরকম আছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি রাখছি। সাইন স্কোয়ার 80 ডিগ্রিকে আমরা কি করতে পারি, কস স্কোয়ার 10 ডিগ্রি লিখতে পারি। আর সাইন স্কোয়ার 85কে আমরা কস স্কোয়ার 5 ডিগ্রি লিখতে পারি। ক্লিয়ার? মানে বেসিক্যালি কি করলাম, সাইন 80 ডিগ্রি, তো এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 90 মাইনাস 10 ডিগ্রি। আর সাইন 90 মাইনাস থিটা, যদি সাইন 90 মাইনাস থিটা হয় সেটাকে আমরা কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি। তাহলে এখানে কি করলাম, সাইন 90 মাইনাস 10 ডিগ্রি মানে কস 10 ডিগ্রি করলাম একবারে, কস 10 ডিগ্রি। আর 85টাকে কি লিখতে পারি, 90 মাইনাস 5, তাহলে ওখান থেকে 5 ডিগ্রি। এবার দেখো সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি 1, আর সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 10 ডিগ্রি সমান সমান 1। তাহলে 1 যোগ 1 মানে 2, মানে কোনটা, 3 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন করা যাক। কি বলেছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, 3 বছরে কোনো একটা টাকা 27 গুণ হয়েছে, টাইম সমান সমান কত, 3 বছর, আর অ্যামাউন্টটা কি হয়েছে 27 গুণ প্রিন্সিপালে, বা দরকার নেই, এটা লেখার দরকার নেই, দেখতেই পাচ্ছি আমি সুদে আসলে 27 গুণ হয়েছে। তাহলে 27টাকে লিখে রাখছি। যত বছর হয়েছে যে 3 বছর, এটাকে 27-এর পাওয়ারে 1/3 আকারে লিখে দাও। মানে ফর্মুলাটা হচ্ছে যত গুণ হয় 27 গুণ বাই মানে পাওয়ার 1/t, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে কি করতে পারি, 27-এর পাওয়ার 1/3, 27 কি লেখা যায়, 3-এর পাওয়ার 3, 3 3 নয় 3 নং 27, এর আবার মাথায় 1/3। তাহলে এই 3-এর সাথে মাথার 1/3 কাটাকাটি গেলে কত হয়ে যায়, মানে 3 ইন্টু 1, দাঁড়াও প্রত্যেকটা লাইন করে দিই বুঝতে সুবিধা হবে। 3-এর পাওয়ার 3 আছে আর বাইরে ওটা 1/3 আছে, কাটাকাটি করলে 3 3 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 3। তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে কি 3 গুণ। 1 বছরে কোনো টাকা 3 গুণ হচ্ছে, মানে 100 টাকা রাখছি, সেটা আমার 300 টাকা হচ্ছে। তাহলে ক টাকা সুদ পাচ্ছি, 200 টাকা। 100-র মধ্যে 200 টাকা সুদ মানে কি 200% ইন্টারেস্ট। তাহলে বার্ষিক সুদের হার কত, 200%, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? ব্যাক ক্যালকুলেশন যদি করতে চাও, দেখো 1 বছরে 1 টাকা 3 গুণ হচ্ছে, পরের বছরে 3 টাকাটা 3 গুণ হবে মানে 9 টাকা হবে, তার 3 নাম্বার বছরে 9 টাকাটা 3 গুণ হবে, 27 গুণ হয়ে গেল। 27 গুণ, যেটা আমাকে কোশ্চেনে বলেছে 3 বছরে সুদ আসলে 27 গুণ হচ্ছে। ক্লিয়ার? কোনো কনফিউশন ডাউট থাকলে নো ডাউট আমাকে কমেন্টে জানাতে পারো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আচ্ছা, একটি বাদর 68 মিটার দৈর্ঘ্যের তৈলাক্ত উল্লম্ব খুঁটিতে ওঠার চেষ্টা করেছে, ঠিক আছে। বাদরটি 1 মিনিটে 12 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 5 মিটার নেমে যায়, তাও ঠিক আছে। খুঁটির শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে? দেখো ফার্স্টে কি করছে, বাদরটা 12 মিটার উঠছে, পরের মিনিটে 5 মিটার নেমে যাচ্ছে, তাই তো। তাহলে সবার আগে আমি ফার্স্টে দেখবো প্রথমে সে কত মিটার উঠতে পারে, 12 মিটার উঠতে পারে। তাহলে সবার আগে টোটাল আমার বাসটার দৈর্ঘ্য কত, খুঁটিটার দৈর্ঘ্য কত, 68। 68 থেকে 12 আমরা ফার্স্টে মাইনাস করে নেব, তাহলে কত হয়ে যায় 56। 56, 57, 58, 68, হ্যাঁ 56। আমি দেখবো 56 মিটার উঠতে বাদরটার কত সময় লাগে। আচ্ছা একটা কথা বলছি, প্রথম মিনিটে যদি সে 12 মিটার ওঠে, পরের মিনিটে আরেক মিনিটে সে 5 মিটার নেমে যাচ্ছে, তাহলে 2 মিনিটে বাদরটা কতটা উঠছে, 7 মিটার উঠছে। প্রথম মিনিটে 12 মিটার উঠছে, পরের মিনিটে 5 মিটার নেমে যাচ্ছে, তাহলে 2 মিনিট মিলে সে কত উঠছে, 7 মিটার উঠতে পারছে।
তাহলে 7 মিটার যদি 2 মিনিট সময় লাগে, 7 মিটার উঠতে যদি 2 মিনিট সময় লাগে, 1 মিটার উঠতে কত সময় লাগবে? 2/7। তাহলে 56 মিটার উঠতে কত সময় লাগবে? 2/7 ইন্টু 56 মিনিট। 7 দিয়ে কাটাকাটি করলে 7 আর 56, 8 দুগুণে 16। তাহলে 16 মিনিট সময় লাগবে তার 56 মিটার উঠতে। আচ্ছা, 16 মিনিট সময় লাগলো 56 মিটার উঠতে, তার পরের মিনিটে মানে 17 নাম্বার মিনিটে কি ও আবার 12 মিটার উঠবে। যেই 56 থেকে 12 মিটার উঠে গেল, সে তো পুরো 68 মিটারই উঠে গেল। তাহলে অ্যান্সার হয়ে যাবে 17 মিনিট, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 16 মিনিটে সে 56 মিটার অবধি উঠতে পেরেছে, তারপরের ঠিক মিনিটে যখন 17 নাম্বার মিনিট হলো তখন আবার একবার সে 12 মিটার উঠলো। তারপরে নিচে নামার তো মানে দরকারই নেই, কারণ সে পুরো খুঁটির ওপরে উঠেই গেছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটা একটুখানি তোমরা ভালোভাবে দেখো কি বলেছে কোশ্চেন। কস স্কোয়ার 270 মাইনাস আলফা, আলফা না অ্যাট দ্য রেট, ওই অ্যাট দ্য রেটকে থিটা ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো, অ্যাট দ্য রেট মাইনাস সাইন স্কোয়ার 180 মাইনাস অ্যাট দ্য রেট প্লাস সাইন স্কোয়ার π/2, তারপরে সাইন স্কোয়ার 270 মাইনাস অ্যাট দ্য রেট। এটা সমান সমান কত? এটা বলবো ডেফিনেটলি ভাবে তোমরা একবার ট্রাই করো, সবাইকে বলছি এটা ট্রাই করো। আচ্ছা দেখো, আমরা কয়েকটা জিনিস কি জানি, আমরা জানি সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, আবার সেম কস যদি 90 মাইনাস থিটা হয় তাহলে আমার কি হয়ে যায়? তাহলে আমার সাইন থিটা হয়ে যায়। কিন্তু এখানে কোথাও 90 মাইনাস কিছু নেই, আছে 270 মাইনাস আর 180 মাইনাস। ওকে, আচ্ছা ফার্স্টেরটা দেখো, কস স্কোয়ার 270 মাইনাস থিটা আছে, তার মানে ওটাকে আমরা লিখতে পারি কস ব্র্যাকেটে 3 ইন্টু 3 নং 27 90 মাইনাস অ্যাট দ্য রেট এটার হোল স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? দেখো আমাদের 4টে কোয়াড্রেন্ট হয়, এটা প্রথম কোয়াড্রেন্টে সব কটা পজিটিভ, অল, তারপরে সাইন, তারপরে ট্যান, তারপরে কস। যেখানে যেখানে যার মান লিখলাম প্রথমটাতে সব পজিটিভ, পরেরটাতে শুধু সাইন পজিটিভ, তারপরটাতে ট্যান পজিটিভ, লাস্টটাতে কস পজিটিভ। এটা 90 ডিগ্রি, প্রথমটা তো 0 ডিগ্রি, 0 থেকে 90, 90 থেকে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। তাহলে যেখানটা এখানটা আমাকে বলেছে কস 270 মাইনাস থিটা, মানে এখানটা কসের মান হবে, এখানটা কসের মান কি হয়? নেগেটিভ হয়। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস কস 3 ইন্টু 90 মাইনাস থিটা আছে, তাহলে ওটাকে 90 মাইনাস থিটা বলো। তাহলে কস যখন 3 গুণ 90 মাইনাস থিটা হয়, সেটা কিসে কনভার্ট হয়ে যায়? সাইনে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা কি হয়ে গেল? সাইন অ্যাট দ্য রেট, কিন্তু পুরোটার স্কোয়ার হবে, তাই তো? যেহেতু আমি পুরোটার এখানটা দেখো, এখান থেকে ব্র্যাকেট শুরু করে এখানে ব্র্যাকেট শেষ করে স্কোয়ার দিয়েছি, তাহলে এটাও স্কোয়ার হবে। স্কোয়ার মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সাইন স্কোয়ার অ্যাট দ্য রেট। ডান দিকেরটা আমি সাইডে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হলো, এটা ফার্স্ট ডেটটা গেল। সেকেন্ড ডেটটা মাইনাস চিহ্নটাকে বাদ দিচ্ছি, আগে লিখছি সাইন স্কোয়ার 180 মাইনাস অ্যাট দ্য রেট। 180কে আমরা লিখতে পারি 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মাইনাস অ্যাট দ্য রেট। এবার দেখো যখন 90 এর গুণিতক মানে 90 এর সাথে যেটা গুণ থাকবে সেটা আমাদের যদি ইভেন হয় তাহলে সাইন সাইনই বসে, কস কসই বসে। যখন অড হয়ে যায়, এখানে দেখো 3 গুণ ছিল কসের সাথে, এই জন্য ওটা চেঞ্জ হয়ে সাইনে হলো, কিন্তু এখানে সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা আছে, তাহলে সাইনটা সাইনই বসবে। আর সাইনের সেকেন্ড কোয়াড্রেন্ট 180 মাইনাস থিটা মানে কি? এই জায়গাটা হবে, দেখো বুঝতে পারছো? এই যে এই জায়গাটা কি? সাইন আমার পজিটিভই, তাহলে সাইন পজিটিভ মানে এখানে পজিটিভই হবে, তাহলে পজিটিভ অ্যাট দ্য রেট। দেখো ক্লিয়ার আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম দুটো হলো। পরেরটা সাইন স্কোয়ার π/2, সাইন π/2 এর মান কত? 0, হাফ, 1/2, 1। সাইন 90 মান 1, তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হয়, তাহলে এইটা আমার কোনো কাজে লাগছে না, 1টা গুণ আছে, তাহলে সিম্পলি আমি ওটাকে সাইন স্কোয়ার এইটা লিখতে পারি শুধু। ঠিক আছে, এটা কি করবো? সাইন স্কোয়ার 270 মাইনাস অ্যাট দ্য রেট, সাইন স্কোয়ার 270 মাইনাস অ্যাট দ্য রেট। এটাকে কি লিখতে পারবো? সাইন 3 ইন্টু 90 মাইনাস অ্যাট দ্য রেট তার হোল স্কোয়ার। সেম, এটা কোন কোয়াড্রেন্টে চলে গেল? এই যে 3 নম্বরে চলে গেল। 3 নম্বরে ট্যান পজিটিভ, সাইন তো নেগেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ মাইনাস, দেখো 3 গুণ আছে মানে অড নাম্বার, তাহলে চেঞ্জ হয়ে যাবে কসে, কস অ্যাট দ্য রেট তার হোল স্কোয়ার, মানে পজিটিভ কস স্কোয়ার অ্যাট দ্য রেট। তাহলে এটা পেলাম কস স্কোয়ার অ্যাট দ্য রেট। এবার একটুখানি আমি মুছে দিচ্ছি, আচ্ছা না এখানেই মান বসিয়ে দিই, ওপরে ওপরে মান বসিয়ে দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হতে পারে। প্রথমটার মান বেরোলো সাইন স্কোয়ার অ্যাট দ্য রেট, পরে মাইনাস চিহ্ন মাইনাস, এটার মান বেরোলো সাইন অ্যাট দ্য রেট, আর এটা প্লাস বেরোলো 1 ইন্টু কত বেরোলো? কস স্কোয়ার অ্যাট দ্য রেট, কস স্কোয়ার অ্যাট দ্য রেট। সাইন, এটা সাইন স্কোয়ার ছিল, সরি এখানটা স্কোয়ার দেওয়া হয়নি, স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার অ্যাট দ্য রেট সাথে সাইন স্কোয়ার অ্যাট দ্য রেট কেটে গেল, পড়ে থাকলো শুধুমাত্র কস স্কোয়ার অ্যাট দ্য রেট, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ক্লিয়ার? বুঝতে পেরেছো?
সাইন স্কোয়ার অ্যাট দ্য রেটের সাথে মাইনাস সাইন স্কোয়ার অ্যাট দ্য রেট কেটে গেল, তাহলে পড়ে থাকলো কস স্কোয়ার অ্যাট দ্য রেট, এটা অ্যাট দ্য রেট, ঠিক আছে, অ্যাট দ্য রেট। আই থিঙ্ক ক্লিয়ার আছে। যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে এটা জানিও, কারণ এই কোশ্চেনটায় ডাউট হওয়াটা স্বাভাবিক, অনেকের হতেই পারে 24 নম্বর কোশ্চেনের প্রবলেম আছে, তো অবশ্যই জানাবে, নেক্সট ক্লাসে আমি আরটু ভালো করে বলার চেষ্টা করব, ওকে, যদি প্রবলেম থাকে কারোর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি পাত্রে থাকা তরলের সাহায্যে 4টি বড় বোতল অথবা 7টি ছোট বোতল পূর্ণ করা যায়। একটি বড় বোতলের তরল দিয়ে একটি ছোট বোতল পূর্ণ করার পর বড় বোতলের কত অংশ তরল অবশিষ্ট থাকবে। আচ্ছা দেখো, একটা পাত্রে 4টে বড় বোতল, তাহলে 4টে যদি লার্জ বোতল নিই সেটা সমান সমান কি, সেটা 7টা স্মল বোতলের সমান। একটা পাত্রে থাকা তরলের সাহায্যে আমি 4টে বোতল ভরতে পারি, তাহলে যেই পরিমাণ তরল 4টে বোতলে ধরে সেই পরিমাণ তরলই 7টা ছোট বোতলে ধরে, তাহলে বলতে পারি 4টে লার্জ বোতল, এটার যা তরল ধরে এর মধ্যে, এটা সমান সমান 7টা স্মল বোতল। এখান থেকে লার্জ বোতল বাই যদি আমি স্মল বোতল করি তাহলে কি বেরোবে, 7/4। তার মানে বলতে পারি লার্জ বোতলে আমার 7 লিটার জল ধরে বা 7 ইউনিট জল ধরে, স্মল বোতলে আমার 4 লিটার জল ধরে। তাহলে লার্জ বোতলে যদি আমার 7 লিটার জল ধরে, স্মল বোতলে যদি আমার 4 লিটার জল ধরে, 4 লিটার জল ধরে, আমি 7 লিটার জলটাকে কি করছি, ছোট বোতলে ভরছি। তাহলে যখন 7 লিটার জল আমি ছোট বোতলে ভরবো, 4 লিটার যখন হয়ে গেল তাহলে বোতলটা ভরে গেল, তাহলে এখন কতটা রয়েছে জল, 3 লিটার জল রয়েছে। টোটাল বোতলটা কত লিটারে, 7 লিটারে, তাহলে 3/7 এতটা জল আমার অবশিষ্ট থাকবে। 7 লিটারের মধ্যে 3 লিটার জল আমার অবশিষ্ট থাকবে, কেন, কারণ 4 লিটার জল আমি ঢেলে দিয়েছি ছোট বোতলে। ছোট বোতল পূর্ণ করার পর বড় বোতলে কতটা জল থাকবে, 3 লিটার থাকবে, কতর মধ্যে, 7-এর মধ্যে, তাহলে কত অংশ, 3/7 অংশ, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদা আলাদাভাবে জমা রাখে, দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, তাহলে সুদের হারের পার্থক্য কত। আচ্ছা, সুদের হারের পার্থক্য কত, হার তো একই দেওয়ার কথা, কত পার্সেন্ট সুদের হারের পার্থক্য দিয়েছে, একই জায়গায় রেখেছে, একই পার্সেন্টেজে রেখেছে। এক ব্যক্তি কোনো ব্যাংকে এত টাকা রাখে, আলাদা আলাদাভাবে রাখে, যে সুদের পার্থক্য এত টাকা, ব্যাপারটা একটুখানি। আচ্ছা, সুদের পার্থক্য যদি আমি দুটোকে আলাদা আলাদাও ধরি তাও তো কোনো ব্যাপার না, টাকা বেশি আছে তাহলে তো পার্থক্য হবেই। সুদের হারের পার্থক্য, ঠিক আছে, দেখছি আমি দুটোকেই R% ধরে নিলাম, যে R%ই রেখেছে, তাহলে 20,000 টাকার 10 বছরের সুদ হবে PRT/100 মাইনাস 10,000 টাকার 10 বছরের সুদ হবে আর বাই কত, 100, এটা সমান সমান 5,000 টাকা। তাই তো, নাকি হলো না, ঠিক হলো। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, 0 0 0 0 কেটে গেল, এখানেও 0 0 0 0 কেটে গেল, তাহলে এটা কত আসলো, 2,000 আর মাইনাস এটা আসলো 1,000 আর সমান সমান 5,000 টাকা, তাই তো। তাহলে সুদের হারের পার্থক্য না, সুদের হার কত এটা মনে হয় জানতে চেয়েছিল, যে সুদের হার কত। আচ্ছা ঠিক আছে, বের করছি, 2,000 থেকে 1,000 আর বাদ দিলে 1,000 আর, এটা সমান সমান 5,000, তাহলে আর সমান সমান কত, 5,000/1000 মানে 5%। তাহলে সুদের হার কত, 5%, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। এখানটা হারের পার্থক্য হবে না, সুদের হার কত হবে, আমার সুদের হার কত। যদি এক ব্যক্তি ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা এবং 20,000 টাকা আলাদা আলাদাভাবে রাখে, যদি সুদের পার্থক্য 5,000 টাকা হয় তাহলে সুদের হার কত, সেটা অ্যান্সার হয়ে যাবে আমার 5%। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12, যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি 36 বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটি কত। আচ্ছা, সবার আগে দেখতে হবে কি, অঙ্কদ্বয়ের সমষ্টি 12, মানে যদি আমার সংখ্যা একটা XY হয় তাহলে x + y সমান সমান আমার 12 হতে হবে। তাহলে সবার আগে কি, এই সব অঙ্কে সবার আগে অপশন টেস্ট করবো। ফার্স্টে 9 আর 5 যোগ করলে কত হয়, 14, তাহলে প্রথম অপশন হবে না। তারপরটা 8 আর 4 কত, 12, তাহলে দ্বিতীয় অপশন হতে পারে। 3 নম্বর অপশন 9 আর 3 কত, 12, এটাও হতে পারে। 8 আর 4 কত, 12, এটাও আমাদের হতে পারে। তাহলে প্রথম অপশনটা হবে না, শুধু বাকি তিনটেই হতে পারে, মুছে দিই। শুধু আমরা ফার্স্টেরটাকে মাইনাস করে দিই। এবার কি বলেছে, যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে 36 বৃদ্ধি পায়, তার মানে কি, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে 36 বৃদ্ধি পায়, তার মানে যখন স্থান পরিবর্তন করছে তখন বড় সংখ্যা হয়ে যাচ্ছে। বৃদ্ধি পায় মানে কি, আমি যদি বলি 10-এর সাথে কিছু একটা চেঞ্জ করলে আমার বড় সংখ্যা 20 হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমি 10 যখন যোগ করছি 10 বৃদ্ধি পাচ্ছে,
তাহলে কোনো একটা সংখ্যার অঙ্কটা যদি স্থান পরিবর্তন করে তারপরে যদি ওটা বড় সংখ্যা হয় তার মানে অবভিয়াসলি বৃদ্ধি পাচ্ছে। যদি বৃদ্ধি পায় তার মানে কি অঙ্কটা যখন চেঞ্জ করে তখন যদি বড় সংখ্যা হয় তার মানে বলতে পারি আগে যে সংখ্যাটা ছিল তার আগের সংখ্যাটা ছোট ছিল। মানে ধরো আমি বলেছি 24 স্থান পরিবর্তন করে 42 হয়েছে, তার মানে প্রথম যে নাম্বারটা ছিল তার প্রথম নাম্বারটা দ্বিতীয় নাম্বার থেকে ছোট হতে হবে, তাহলেই তো বলতে পারি পরে বৃদ্ধি পেয়েছে। কোনোদিনও তো এরকম বলবো না 42 একটা সংখ্যা স্থান পরিবর্তন করে 24 হয়েছে, তাহলে এটা বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পায়নি। কখন বৃদ্ধি পাবে? যখন এক্স আর ওয়াই যখন হবে এক্সটা সবসময় আমার ওয়াইয়ের থেকে ছোট হবে, প্রথম নাম্বারটা সবসময় পরেরটা থেকে ছোট হবে, তখন আমরা বলতে পারি যে বৃদ্ধি পেয়েছে। এই কন্ডিশন যদি আমরা দেখি, এরকম কন্ডিশন যদি দেখি তাহলে দেখো 4 নাম্বার অপশন বাদ চলে যায়, পড়ে থাকে 2 আর 3 নাম্বার অপশন। এবার 2 আর 3 করে দেখবো কোনটার সাথে 36 যোগ করলে স্থান পরিবর্তন করছে। 48 সাথে 36 যোগ করো, দেখো আমার 84 হয় নাকি। 6 6 12 13 14 4 হাতে 1, 4 আর 3 8 একে 4 আর 3 7 একে 8 হয়ে গেল 84। তাহলে 2 নম্বর অপশন সঠিক উত্তর। 3 নম্বর অপশনও চেক করে দেখো হয় নাকি। 39 এর সাথে 36 যোগ করো, 9 আর 6 কত? আমাদের কত আসার কথা? 93 আসার কথা স্থান পরিবর্তন করলে। 9 আর 6 হচ্ছে 15 5 1 7 75, তাহলে 75 93 হচ্ছে না, তাহলে 3 নম্বর অপশনও হবে না। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো? ক্লিয়ার? সংখ্যাটি তাহলে কত হয়ে গেল? সংখ্যাটি 48 হলো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি, দেখা যাক। একটি নৌকার স্থির জলে বেগ 6 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 1.2 কিলোমিটার পার ঘন্টা হলে তার কোনো স্থানে গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে স্থানটির দূরত্ব কত? আচ্ছা, যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো একটা গতিবেগে যায়, মানে এক্স গতিবেগে গেল এবং পরের গতিবেগে আবার প্রথম স্থানে ফিরে আসলো, মানে ওয়াই গতিবেগে ফিরত আসলো, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড কি হয়? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে সবার আগে আমি অ্যাভারেজ গতিবেগটা বের করব। গেছে কথাতে, এসছে কথাতে আমি জানি না কিন্তু স্পিড, কিন্তু একটা কথা তো আমি জানি, যদি সে স্রোতের অনুকূলে যায় তাহলে ফেরত এসছে প্রতিকূলে, অথবা স্রোতের প্রতিকূলে যদি যে যায় তাহলে ফেরত এসছে আবার অনুকূলে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা হবে আমার ডাউন স্ট্রিমের স্পিড, একটা হবে আমার আপ স্ট্রিমের স্পিড, এইটুকুনি তো তোমরা কনফার্ম। কিসে গেছে জানি না, স্রোতের অনুকূলে গেছে নাকি প্রতিকূলে গেছে জানি না, কিন্তু যদি অনুকূলে যায় তাহলে ফেরত এসছে প্রতিকূলে, অথবা প্রতিকূলে গেলে ফেরত এসছে অনুকূলে, তাহলে একটা ডাউন স্ট্রিম একটা আপ স্ট্রিম তো হবেই হবে। ডাউন স্ট্রিমের গতিবেগ কি হবে? স্রোতের গতিবেগ কত? 1.2, আর নৌকার গতিবেগ 6, দুটো যোগ হয়ে যাবে, আর আপ স্ট্রিমে কি হয়ে যাবে? 6 - 1.2। আর এটা হলো 6 কে 7 7.2, আর এটা হলো 4.8। তাহলে গেছে যদি আমি ধরি 7.2, তাহলে ফেরত এসছে 4.8। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? 2 ইন্টু 7.2 ইন্টু 4.8 ডিভাইডেড 7.2 প্লাস 4.8। এটা যদি করি 2 ইন্টু 7.2, 2 ইন্টু 7.2 ইন্টু 4.8 ডিভাইডেড, যোগ করি 8 আর 2 10 0, হাতে থাকে 1, 7 আর 5 12, দশমিকটা দিলাম, তাহলে এটা কেটে গেল, মানে দেওয়ার কোনো দরকার নেই। এখান দিয়ে দশমিক তুললে নিচে 10 আসে, এখান দিয়ে দশমিক তুললে নিচে আমার 10 আসে। এটা আবার কি হয়ে গেল? আচ্ছা দশমিকটা মুছে দিই, যেহেতু নিচে আমি 10 দিয়ে দিয়েছি। এটা আমাদের হয়ে গেল অ্যাভারেজ স্পিড। এই স্পিডে কতক্ষণ ট্রাভেল করেছে? 1 ঘন্টা, তাই তো? তাহলে 1 ঘন্টা ট্রাভেল করেছে মানে এটাই অ্যান্সার, এটাই আমাদের ডিস্টেন্স। এটা কি ডিস্টেন্স হলো? টোটাল যাওয়া আসা মিলে ডিস্টেন্স, মানে এটা থেকে যদি এইখানে যায় এবং ফেরত আসে, দুটো মিলে ডিস্টেন্স আমার এটা বেরোলো। তাহলে শুধু যদি স্থান দুটোর আমি দূরত্ব বের করি তাহলে কি করব? এটাকে হাফ দিয়ে গুণ করব বা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে তো অর্ধেক পাবো। তুমি ধরো কলকাতা থেকে হাওড়া গেছো এবং হাওড়া থেকে আবার ফেরত এসছো, সেখানে তোমার টোটাল ডিস্টেন্স ধরো 180 কিলোমিটার হলো সাপোজ, তাহলে তুমি কি বলবা? তোমার বাড়ি কলকাতা থেকে হাওড়ার দূরত্ব কত? 180/2, কারণ গেছে আর ফেরত এসছে 180-তে, তাহলে শুধু ডিস্টেন্সটা কি? 2 হবে। তাহলে 2 করি, 2 দিয়ে কেটে গেল, 12 দিয়ে 4 12 48, 2, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 2 দিয়ে 5, তাহলে আর কি হবে? 5 5 25, ওপরে 72, 72/25, দশমিকে কি আছে নাকি উত্তর? আচ্ছা দশমিকে আছে, তাহলে 72, 25 দুগুণি 50, তাহলে এটা 2 5 6 7 2, দশমিক দিয়ে একটা 0 নামলাম, তাহলে কত যাবে? 9 দিয়ে যাবে। 9 দিয়ে যদি করি 5 9 35, 8 9 9 8 9 2 18 19 20 21 22, যাচ্ছে না, 8 বারে যাবে। আচ্ছা 2.8 হলো, 2.8 কোথায় আছে? এই তো 2 নম্বর অপশনটা সঠিক উত্তর, আর কিছু চেক করার দরকারই নেই। 2.88 আমার কারেক্ট অ্যান্সার, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। আচ্ছা এই জায়গাটা আমি আরেকবার দেখি, আমার ওখানটা ছিল 72 × 4, আর নিচে আমার ছিল 10 × 10,
আমি 4কে 2 দিয়ে কেটেছি, 10কে 2 দিয়ে কেটেছি 5 হয়েছে, আবার ওটাকে 2 দিয়ে কেটেছি 2 দিয়ে কেটেছি 5 হয়েছে। এখান থেকে যদি গুণ করি 4 দুগুণি 8, 4 7 28, একবারে দেখো এখান দিয়ে ডিভাইডেড 100 করলে আমাদের 2.88 একবারে বেরিয়ে গেল। দেখো আমার আর কাটাকাটি করার দরকার নেই। ঠিক আছে, 2.88 সঠিক উত্তর, মানে 2 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য যদি 1 টাকা হয় এবং সুদের হার বার্ষিক 4% হলে আসল কত? দেখো 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য বলেছো তো, যেই 4% দেখো আমি বেসিক আগে ফর্মুলা বলে নিই, পি আর বাই 100 হোল স্কোয়ার, এটা হয়ে গেল আমার পার্থক্য, সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। এটা সমান সমান তোমরা 1 করে দাও, আরেক জায়গায় তুমি 4% বসিয়ে দাও, একবারে তোমার প্রিন্সিপাল বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের বেসিক ফর্মুলা, এটা তোমরা করতেই পারো, একবারে ফর্মুলা বেরিয়ে যাবে। কিন্তু আমি যদি করি 4% আছে তো, 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/25। 2 বছরে বলেছে, নিচেরটার যদি স্কোয়ার করি 25 স্কোয়ার 625, আর ওপরটা স্কোয়ার করলে কত হচ্ছে 1, মানে 1/25 স্কোয়ার করলে 1/625 হয়। তাহলে 625ই আবার টাকাটা, মানে মূল পরিমাণ যে টাকাটা আসলটা, সেটা আবার 625 হবে। তাহলে অ্যান্সার কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওপরটা স্কোয়ার করলে যদি 1 না আসে, বাই চান্স যখন আমরা ওপরটা স্কোয়ার করব যদি আমাদের 1 না আসে, তখন আবার চেঞ্জ হয়, তখন আমাদের এই ফর্মুলাটা অতটা কাজে লাগে না, একটু বড় ফর্মুলা হয়ে যায়, তখন বাদিকেরটা করা বেস্ট। কিন্তু ওপরটা যখন 1 আসছে, মানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু ধরো 5%, 1/20, তাহলে 5% যদি 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য 1 টাকা হয়, তাহলে কি করবো? 1/20 হোল স্কোয়ার, মানে 1/400। 400 টাকার 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য 1 টাকা হবে যখন রেট অফ পার্সেন্ট 5%। ক্লিয়ার? আচ্ছা, বাদিকেরটাও করেই দিই একবার, যাদের কনফিউশন তাদের জন্য। প্রিন্সিপাল ইন্টু 4/100 তার হোল স্কোয়ার সমান সমান 1, পি ব্যাকেটে 4 দিয়ে কাটলে 25, 1/25 তার হোল স্কোয়ার সমান সমান 1, তাহলে পি ইন্টু 1/625 সমান সমান 1, তাহলে পি সমান সমান 625 গুণ 1 মানে 625 টাকা। হয়ে গেল? ক্লিয়ার? 3 নাম্বার অপশন। তাহলে চলো সঠিক উত্তর। আজকে লাস্ট কোশ্চেন করা যাক। লাস্ট কোশ্চেন কি বলেছে? একটি গাড়ি প্রথম 10 কিলোমিটার 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং পরের 10 কিলোমিটার 2 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে। কিমি পার ঘন্টায় গাড়িটির গড় গতি কত? আচ্ছা, গাড়ির গড় গতি অ্যাভারেজ স্পিড সমান সমান কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? প্রথমে গেছে 10 কিলোমিটার, পরে গেছে 10 কিলোমিটার। টোটাল টাইম কত? প্রথম 10 কিলোমিটার গেছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরের 10 কিলোমিটার গেছে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে নিচের দুটো টাইম বেরিয়ে গেল, সমষ্টি করলাম, টোটাল টাইম বেরিয়ে গেল। ওপরে 10 আর 10 20, নিচে কাটাকাটি করবো, 4 দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 2, 5/2 মানে 2.5, প্লাস 10/2 মানে 5, তাহলে 5 6 7 7.5, 20/7.5। দশমিক তুলে দিই, ওপরে 10 গুণ হলো, 5 দিয়ে 5 দুগুণি 10, 5 দিয়ে 5 একে 5, 6 7 5 5 25, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 4 5 20, তাহলে 4 দুগুণি 8/3, 8/3, 8/3 এর যদি আমি করি 3 দুগুণি 6, 20, 3 6 18, 20, 3 6 18, 20, 3 6 18, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 2.67 আমার অ্যান্সার, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। গাড়িটার গড় বেগ 2.67 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের একটুখানি বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে? কোনো রকম বুঝতে প্রবলেম হলে বা কোনো রকম ডাউট থাকলে সেটা আমাকে কমেন্টে মেনশন করতে পারো, আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? আর যেটা আমি ফার্স্টেই বলেছিলাম ক্লাসের ফার্স্টে, যে এই সপ্তাহটাই শুধু আমাদের ক্লাস হবে না, মানে কালকে থেকে, মানে সোমবার থেকে এই সপ্তাহটাই ক্লাস হবে না, নেক্সট উইক থেকে আবার আমাদের যেরকম আর কি ক্লাস হচ্ছিল সেরকম আর কি ক্লাস হবে, মানে রেগুলার লাইভ ক্লাস আর কি হবে। এই সপ্তাহটা একটুখানি ম্যানেজ করো, নেক্সট উইক থেকে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আর মাঝে মাঝে আমি চেষ্টা করবো তোমাদের যে এই বেস্ট 30 বা বেস্ট 50 করে ম্যাথ আমি রেকর্ডেড হিসেবে আপলোড করার, যাতে তোমাদের প্র্যাকটিসটাও পাশাপাশি হতেই থাকে। ঠিক আছে? তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা, গুড নাইট, বাই।